পৃষ্ঠা 274 বিগত বৎসরের প্রশ্নোত্তর 2009 ঐচ্ছিক বাংলা সাধারণ চতুর্থ পত্র 1 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 15 × 2 30। ক ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে রবীন্দ্রনাথ ছড়ায় যে বৈশিষ্ট্যগুলি নির্দেশ করেছেন সেগুলি বিশ্লেষণ করো। উত্তর ছেলে ভুলানো ছড়া বিভাগে প্রশ্নমান 15-র 2 নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। খ চন্দ্রাবতী পালার ট্র্যাজিক পরিণতির জন্য চন্দ্রাবতী চরিত্রটির দায়িত্ব কতখানি আলোচনা করো। উত্তর ময়মনসিংহ গীতিকা বিভাগের 15 নম্বর প্রশ্নমানের প্রশ্নোত্তর 20 দ্রষ্টব্য। গ মহুয়া পালার পার্শ্বচরিত্র রূপে হুমরা বেদে ও পালংশইয়ের ভূমিকা আলোচনা করো। উত্তর ময়মনসিংহ গীতিকা বিভাগের 15 নম্বর প্রশ্নমানের প্রশ্নোত্তর 9 হুমরা চরিত্র এবং প্রশ্নোত্তর 6 পালংশইয়ের চরিত্র দ্রষ্টব্য। ঘ প্রুফ সংশোধনের ক্ষেত্রে একজন আদর্শ প্রুফ রিডারকে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হয়। উত্তর প্রুফ সংশোধন বিভাগের প্রশ্নমান 15 2 নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। ও তোমার পৌরসভা অঞ্চলে মশকবাহিত রোগের প্রতিকারকল্পে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত সে সম্পর্কে একটি বিজ্ঞাপন রচনা করো। উত্তর ওপরে লেখা আছে একটি আবেদন। পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয়া ম্যালেরিয়া আবার ফিরে এসেছে। বিগত 10 বছরে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ম্যালেরিয়া রোগের বিস্তারের জন্য মানুষের অবহেলা, উপেক্ষা এবং উদাসীনতাই দায়ী। শহরবাসীকে নিম্নলিখিত বিষয়গুলি কঠোরভাবে মেনে চলতে এবং পালন করতে পৌরসভার পক্ষ থেকে আন্তরিক আবেদন জানানো হচ্ছে। মনে রাখবেন, সচেতনতাই একমাত্র ম্যালেরিয়া রোগের মারাত্মক প্রভাব ব্যাহত করতে পারে। আসুন আমরা যৌথ প্রতিরোধ গড়ে তুলি। একজন সমাজ সচেতন সুনাগরিক হিসাবে এটি আপনার মহান কর্তব্য। 1 বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। মনে রাখবেন, জমে থাকা জলই অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশা জন্মানোর সূতিকাগার। 2 বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মশা জন্মাতে দেবেন না। 3 রাত্রিতে শোবার সময় মশারি ব্যবহার করবেন। 4 জ্বর হলে রক্ত পরীক্ষা করান, স্বাস্থ্য রক্ষার বিধিনিষেধ সযত্নে মেনে চলুন। 5 মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। 6 শঙ্করপুর পৌরসভা আপনাদের সহযোগিতা কামনা করে। স্বাক্ষর অভিনব গুছাইত, পুরপ্রধান, শঙ্করপুর পৌরসভা, শঙ্করপুর, পূর্ব মেদিনীপুর, 15/7/2010। চ একজন লোকশিল্পীর সঙ্গে তোমার কাল্পনিক সাক্ষাৎকারের বিবরণ দাও। উত্তর পৃষ্ঠা 275। বেশ কয়েকবার শিল্পীর মোবাইলে টেলিফোনের চেষ্টা করার পর সাড়া পাওয়া গেল। একটি সাক্ষাৎকার নিতে চাই শুনে প্রচার বিমুখ ছৌ নাচের মাটি মানভূম পুরুলিয়ার ভূমিপুত্র ঝুমুর সঙ্গীত শিল্পী কুচিল মুখোপাধ্যায় প্রথমে অরাজি হলেও ওর মেদিনীপুরের বন্ধু সহপাঠী সহকর্মীর নাম বলতেই কাজ হলো। শিল্পী সঙ্গে সঙ্গে রাজি হলেন। সেই সঙ্গে তার বন্ধুর প্রতি খাঁটি মানভূমের ভাষায় কিছু মন্তব্য করলেন, যা তার বন্ধুর প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। টেলিফোনে জানানো দিনক্ষণ অনুযায়ী পৌঁছে গিয়েছিলাম কুচিলবাবুর পুরুলিয়ার ভাটবাঁধ পাড়াস্থিত বাসভবনে। সৌজন্যতা বিনিময়ের পর সরব হলেন পুরুলিয়ার বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক, প্রখ্যাত ঝুমুর গান রচয়িতা ও ঝুমুর গায়ক ষাটোর্ধ্ব কুচিল মুখোপাধ্যায়। পুরুলিয়া শহরের অত্যন্ত জনপ্রিয় কুচিল মাস্টার। আমি: কুচিলবাবু, আপনার ছেলেবেলার কথা কিছু বলুন। কুচিল: আমার জন্ম এখান থেকে ঠিক 4 কিলোমিটার দূরে রামনগর নামে একটি গ্রামে। এখনও সেখানে আমার দাদারা থাকেন, আমিও নিয়মিত যাই। লোকসংস্কৃতির পরিবেশেই আমার বড় হয়ে ওঠা। গ্রামের পাঠশালা, পুরুলিয়া জিলা স্কুল, পুরুলিয়া JK কলেজ, তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে MA
পরে শিক্ষকতার চাকরির শর্ত পূরণ করতে বিএড। একই উচ্চ মাধ্যমিক স্কুলে প্রায় 4 দশক সহশিক্ষক ও প্রধান শিক্ষকতার পর 2008-এ অবসর গ্রহণ। গ্রামেই ছৌ নাচের দল থাকার সুবাদে ছোট থেকেই ছৌ নাচের শিল্পীদের সাথে ওঠা বসা, যা আজও বজায় আছে। বর্তমানে পুরুলিয়া জেলার আমেরিকা ফেরত সহ সবকটি দলের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। ছৌ নাচ শিল্পীদের সঙ্গে আমার নারীর যোগ। সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় উদাত্ত কণ্ঠে টুসু ঝুমুর গান গাইতে গাইতে বাড়ি ফিরতে আর কোথায় দেখা যায় বলতে পারেন? পুরুলিয়া ছাড়া। এখানকার আকাশে বাতাসে লোকসঙ্গীতের সুর ভেসে বেড়ায়। কাছে টানার, সকলকে আপন করা, এখন মন ভরানোর ভাষা আর কোথায় শোনা যাবে বলুন তো? পুরুলিয়া ছাড়া। আমি তো আমার পুরুলিয়া ছেড়ে যাওয়ার কথা চিন্তাই করি না। আমি ঝুমুর গান সম্পর্কে কিছু বলুন। কুচিল। ঝুমুরের বৈশিষ্ট্য সীমান্ত বাংলার নিজস্ব। বাংলা ঝুমুর গানের জন্মভূমি মানভূম ধলভূম। মূলত শৃঙ্গার রসাত্মক গীত। এই ঝুমুরের আলম্বন বিভাব রাধাকৃষ্ণ। বর্তমানে ঝুমুর এক বিশেষ গায়ন রীতি। ঝুমুর গানের সঙ্গে সঙ্গত করার জন্য ধামসা ও মাদল অপরিহার্য। সঙ্গীত দামোদরে ঝুমরি নামে একটি রাগিনীর উল্লেখ আছে। রাগিনীটি শৃঙ্গার রসাত্মক। ঝুমুরকে কয়েক ভাগে ভাগ করা হয়, যেমন 1 টাঁড় ঝুমুর খেতে মাঠে বনবাদারে গাওয়া হয়। 2 কাঠ নাচের বা নাচনি নাচের ঝুমুর। 3 দাঁড় ঝুমুর। 4 ছৌ নাচের ঝুমুর। এছাড়াও যে কোনো প্রসঙ্গ বা ঘটনা অবলম্বনে ঝুমুর গান রচনা করা যায়। যেমন আমাদের পুরুলিয়ার এক স্বনামধন্য রাজনৈতিক নেতা কোনো একটি ব্যাপারে খুব বাড়াবাড়ি করছিলেন, তখন আমি ওকে নিয়ে একটি ঝুমুর গান লিখেছিলাম। গানটি ওই নেতা খুব স্পোর্টিংলি নিয়েছিলেন এবং অনেকবার আমার গলায় শুনতে চেয়েছেন। পুরুলিয়ার মাটি ঝুমুর গানের। আমি আপনার সাফল্যের কথা, পারিবারিক জীবনের কথা কিছু বলুন। কুচিল। আমি নিজেই ঝুমুর গান লিখি, সুর দিই, গান করি। আমার নিজের ঝুমুর গানের দল আছে। জেলা ও রাজ্যের বিভিন্ন স্থানে ঝুমুর গানের অনুষ্ঠানে যাই। পারিশ্রমিকের ব্যাপারটা আমার কাছে মুখ্য নয়। দলের প্রয়োজনে যেটুকু প্রয়োজন তাই গ্রহণ করি। কয়েকটি সিনেমার বইয়ে আমার রচিত ও সুরারোপিত ঝুমুর গান স্থান পেয়েছে। যেমন সজনী গো সজনী বইটিতে আমার রচনা ও সুর দেয়া গান শ্রদ্ধেয় উৎপল দত্তের মুখে শোনা গেছে। আরও 2-1টি বইয়ে আমি অভিনয় করেছি বিভিন্ন চরিত্রে। সুগৃহিণী স্ত্রী ও 2 পুত্র নিয়ে আমাদের সুখের সংসার। 2 পুত্রই বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করেছে। একজন খেলা ভালোবাসে আর একজন ভালো গান গায়। আমার সঙ্গে ঝুমুর গানের অনুষ্ঠানে যায়। পৃষ্ঠা 276। আমি ভৃত্যের রাজা আবার পড়ছি। আমি ভূতের রাজা 3টি বর দিতে চাইলে কি কি চাইবেন? কুচিল। প্রথম বরে চাইব জঙ্গলমহল সন্ত্রাসমুক্ত হোক। দ্বিতীয়বারে আমার পিছিয়ে পড়া জেলার সরল মানুষদের ভালোবাসে আর ঝুমুর গান করে জীবনটা যেন কাটিয়ে দিতে চাই। তৃতীয়বারে চাইব সারা পৃথিবী থেকে হিংসা দেশ দূর হোক। আমি এতক্ষণ একজন লোকসঙ্গীত শিল্পীর মর্মকথা শুনলাম। কুচিলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষদের আজকের অবক্ষয়ের যুগে বড় বেশি প্রয়োজন। 6 একটি আঞ্চলিক মেলার বিবরণী রচনা করো, অনধিক 200 শব্দের মধ্যে। উত্তর। বাঙালিদের জীবনে 12 মাসে 13 পার্বণ। বৎসরের প্রথম দিন নববর্ষ থেকে শুরু এবং শেষ চৈত্র সংক্রান্তিতে। প্রতি পূজা পার্বণকে কেন্দ্র করে মেলা বসে। মেলার আক্ষরিক অর্থ মিলন। পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ ও ভাবের আদান প্রদানের মিলন মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে দীঘার সাগর সৈকতে মেলা বসে। একদিনের এই মেলা বসে সমুদ্রে পূর্ণ স্নান উপলক্ষে। মকর সংক্রান্তি তিথিতে সমুদ্র স্নানে পূর্ণ হয় এই বিশ্বাস শুধুমাত্র বাঙালিদের নয়, সমস্ত ভারতবাসীর। যেখানে সমুদ্র স্নানের সুযোগ নেই সেখানে মানুষ নদী, খাল, এমনকি স্থানীয় পুকুরেই মকর সংক্রান্তির স্নান সেরে নতুন পোশাক পরে। দীঘার সাগর সৈকতে ওই দিন মানুষের ঢল নামে। সমুদ্র সৈকত রূপ নেয় জনসমুদ্রের।
বহু দূর দূরান্ত থেকে মানুষ পুণ্যের লোভে অনেক কষ্ট সহ্য করে ছুটে আসে। মেলাতে যা থাকার সবই থাকে, তেলেভাজা থেকে আরম্ভ করে কিছুই বাদ যায় না। সারি সারি বসে ঝিনুক, মাদুর, আরও অনেক শিল্পদ্রব্যের পসরা সাজিয়ে বসে দীঘা স্থানীয় মানুষেরা। কোথাও বসে বাউল গানের আসর, কোথাও বা গানের আসর। বহুদূর বিস্তৃত বেলাভূমি মানুষের কলকাকলিতে মুখর। সরকারের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি করা হয়ে থাকে, তবুও পরিবেশ দূষণ কোনো মতেই আটকানো যায় না। তাই মেলা শেষ হবার পর অন্তত ৩-৪ দিন দীঘার পরিবেশ ভীষণভাবে দূষিত হয়ে থাকে। এই দিনে এই মকর সংক্রান্তি স্নানের মেলা একদিনই হয়, সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায়। এর মধ্যে তিথি মেনে সমুদ্রে জোয়ার আসে, ভাসিয়ে নিয়ে যায় বেলাভূমিতে লক্ষ লক্ষ মানুষের পায়ের ছাপকে। প্রশ্ন ২, যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ৫×৮ 40। ক. চন্দ্রাবতী পালার জয়ানন্দ চরিত্রটি আলোচনা করো। উত্তর: ময়মনসিংহ গীতিকা বিভাগের প্রশ্নমান ৮-এর ১২ নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। খ. বর্তমান জীবনে সংবাদপত্রের ভূমিকা সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর: বর্তমান সভ্যতায় সংবাদপত্রের অবদান অপরিসীম। সংবাদ সরবরাহের মাধ্যমগুলির মধ্যে সংবাদপত্রই সর্বাপেক্ষা পুরাতন। ১৮১৮ খ্রিস্টাব্দের ২৩শে মে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হয়েছিল সমাচার দর্পণ নামে জে.সি. মার্সম্যানের সম্পাদনায়। এর ১ মাস আগে এই সাহেবের সম্পাদনায় যে মাসিক পত্রিকা প্রকাশিত হয়েছিল তার নাম দিগদর্শন। বর্তমানে দেশের সর্বত্রই সংবাদপত্রের পাতায় চোখ রেখে প্রাতঃকালীন চায়ের কাপে চুমুক দেয়া যায়। আমরা দূরদর্শনে যে খবরগুলি সর্বাপেক্ষা সক্রিয় চ্যানেল মারফত দেখে থাকি, সেগুলির আনুমানিক বর্ণনা সংবাদপত্রে পেয়ে যাই। অনেক সময় কোনো নতুন খবরও জানতে পারি। সংবাদপত্রের একটি সাহিত্যমূল্য আছে বলেই এই মাধ্যমে অনেক কিছুই জানতে পারি। যেমন নতুন কোনো গ্রন্থ প্রকাশিত হলে তার সমালোচনা, গ্রন্থ ছাড়া আরও নতুন কিছুর বিজ্ঞাপন, শেয়ার বাজারের সর্বশেষ চিত্র, চাকুরির খবর ইত্যাদি ইত্যাদি। সপ্তাহের শেষ ছুটির দিন রবিবারে সংবাদপত্রের অবয়ব হয় বিশাল। বিশেষ ক্রোড়পত্র সমৃদ্ধ এই দিনের সংবাদপত্রে গল্পসহ আরও নতুন কিছু সাহিত্য, আলোচনা বা চর্চা থাকে। পৃষ্ঠা ২৭৭। যাতে আমরা সমৃদ্ধ হই। সাংবাদিকতা আজ শ্রেষ্ঠ পেশাগুলির অন্যতম। আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ তরুণীরা ভালোবেসে এই পেশাকে গ্রহণ করেছেন এবং প্রতিনিয়ত বিপদের ঝুঁকি নিয়ে খবর সরবরাহ করে চলেছেন। বর্তমানে সংবাদপত্রের ভূমিকা আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ. ছড়াগুলি আদরণীয়, সহজ, স্বাভাবিক কাব্যরসের জন্য মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর: ছেলে ভুলানো ছড়া বিভাগে প্রশ্নমান ৮-এর ১ নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। ঘ. একটি কম্পিউটার ট্রেনিং কেন্দ্র সম্পর্কে কম বেশি ২০ শব্দে বিজ্ঞাপন রচনা করো। উত্তর: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের অধীন স্বল্প খরচে কম্পিউটার প্রশিক্ষণ, ডিটিপি, ইন্টারনেট সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, আইটি ইত্যাদি। রাউলিয়া যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার, গড়বেতা রেলওয়ে স্টেশনের কাছে, আমলাগোড়া, পশ্চিম মেদিনীপুর। প্রোপাইটার শ্রী পার্থ রানা, কুইজ মাস্টার। মোবাইল নম্বর ৯৭৩২৬৯৬০৫৪। ও. বিবরণী রচনা কি? বিবরণী রচনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। উত্তর: বিবরণী রচনা বিভাগে প্রশ্নমান ৮-এর ২ নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। চ. ব্যালাড ও গীতিকার পার্থক্য নির্দেশ করো। উত্তর: ময়মনসিংহ গীতিকা বিভাগে প্রশ্নমান ১৫-এর ৩ নম্বর প্রশ্নোত্তরের প্রথম অংশ দ্রষ্টব্য। ছ. মহুয়া পালা অবলম্বনে মহুয়া চরিত্রটির বিশ্লেষণ করো। উত্তর: ময়মনসিংহ গীতিকা বিভাগের প্রশ্নমান ৮-এর ১ নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। বর্গের জ. এই কামচারিতা, কামরূপধারিতা ছড়াগুলির প্রকৃতিগত প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। উত্তর: ছেলে ভুলানো ছড়া বিভাগে প্রশ্নমান ৮-এর ৩ নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। ঝ. প্রুফ সংশোধন করো। মূল পাঠ: সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। প্রুফ সংশোধন: সুচেতনা আবার পড়ছি। প্রুফ সংশোধন: সুচেতনা তমি এক দূরতর দ্বীপ, দ্বয়হস্যই দ্বীপ, বিকেলে নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি
বনানীর ব দন্তের নয় আকার দন্তের নয় হস্যই র, বনানীর ফাঁক নিজনতা আছে আর। উত্তর, রূপ সংশোধন বিভাগের প্রশ্নমান 8-এর 1-এর ক নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। পৃষ্ঠা 278। 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 × 4 20। ক, মহুয়ার জন্য চাঁদ বিনোদের উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত দাও। উত্তর, বামনকান্দা গ্রামের তালুকদার নদের চাঁদ বাড়িতে হোমরা বেঁধে তার দলবল নিয়ে খেলা দেখাতে এলে মায়ের কাছে মত নিয়ে নদের চাঁদ তাদের 100 টাকা দিয়ে বাড়ির বাইরের মহলে খেলা দেখাতে বলেছিল। বেদের দলের সুন্দরী মেয়ে মহুয়া বাঁশে নাড়া দিয়ে তার উপর বাঁধা দড়ির উপর দিয়ে যখন হাঁটছিল, তখন নদের চাঁদ ভীষণভাবে উৎকণ্ঠিত হয়েছিল সেই অচেনা বেদে বালিকা মহুয়ার জন্য। তার উৎকণ্ঠার কারণ, যদি বাঁশ থেকে পড়ে গিয়ে সুন্দরী বালিকাটির আঘাত লাগে। গ, ছেলে ভুলানো ছড়ায় বাৎসল্য রসের যে প্রকাশ দেখা যায় সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, ছেলে ভুলানো ছড়ার মধ্যে একটি প্রধান ভাগ ঘুম পাড়ানি ছড়া। শিশুর ঘুম জননীর কাছে একটি সমস্যা। জননীকে সংসারের সব কাজ নিজের হাতে করতে হয়, তাই শিশু ঘুমিয়ে পড়ার ফাঁকে জননী সংসারের কাজগুলি সেরে নিতে পারেন। তাছাড়া শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য ঘুম জরুরি। দুষ্টু শিশু কিন্তু কিছুতেই ঘুমাতে চায় না। সে চেষ্টা করে দুষ্টুমি করার জন্য যতটা সময় জেগে থাকতে পারে। মাকে তখন ঘুম পাড়ানি ছড়া আবৃত্তি করে শিশুকে ঘুম পাড়াতে হয়। এই ছড়াগুলির মধ্যে বাৎসল্য রসের প্রকাশ ঘটে। মা 2 হাঁটুর মাঝখানে শুইয়ে হাঁটু দুটি দোলাতে দোলাতে শিশুর কানে সুরের মায়াজাল সৃষ্টি করে। মা আবৃত্তি করে, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও, বাটা ভরে পান দেব গাল ভরে খেও। অন্য একখানি ছড়ায় মা বিছানায় শুয়ে 2টি হাঁটু উঁচু করে শিশুকে 2 হাতে ধরে হাঁটুর উপর বসান, তারপর হাঁটু দুটি দুলাতে দুলাতে ছড়া আবৃত্তি করেন। ছড়ার মধ্য দিয়ে নিজেই প্রশ্ন করেন এবং নিজের উত্তর দেন। ছড়া শুনে শিশুও খিলখিল করে হেসে ওঠে। ঝি ঝি সই তোর পুত কই, আম গাছে কি কাজ করে, পিঁড়ি চাচে, কার পিঁড়ি, ছোট বউয়ের পিঁড়ি, ছোট বউ কই, ঘাটে গেছে, ঘাট কই, ডাউকে খাইছে, ডাউ কই, বনে গেছে, বন কই, পুড়ে গেছে, ছাই কই, ধোপাই নিছে, ধোপা কই, হাটে গেছে, হাট কই, ভেঙে গেছে। এবারে মা জননী হাঁটু দুটি কাত করতে করতে একেবারে শয্যার সঙ্গে মিশিয়ে দিতে দিতে বলেন, বুড়ি লো বুড়ি, কি লো, হাঁড়ি পাতিল গুলা সরালো, কেন লো, তাল গাছটা পড়ল। এই বলে শিশুকে কোমল শয্যার উপর চিৎ করে ফেলে দিয়ে বলবেন, ঝুপ্পুর। পৃষ্ঠা 279। ঘ, প্রুফ সংশোধনের 4টি নিয়ম দৃষ্টান্তসহ আলোচনা করো। উত্তর, প্রুফ সংশোধন বিভাগে প্রশ্নমান 15-র 4 নম্বর প্রশ্নোত্তরের যে কোনো 4টি নিয়ম লিখতে হবে। ও, আর না দেখিব তোমায় নয়ন চাহিয়া, দোষ ক্ষমা করো কন্যা শেষ বিদায় দিয়া। বক্তাকে, কাকে উদ্দেশ্য করে বক্তার এই আবেদন? বক্তা তার কোন দোষকে ক্ষমা করতে বলেছেন? উত্তর, নয়নচন্দ্র ঘোষ প্রণীত চন্দ্রাবতী পালায় আলোচ্য অংশটির বক্তা চন্দ্রাবতীর বাল্যসখা তথা প্রেমিক এবং গীতিকার নায়ক ব্রাহ্মণতনয় রূপবান সুপণ্ডিত জয়ানন্দ। গীতিকার নায়িকা চন্দ্রাবতীর প্রতি বক্তার এই আবেদন। অস্থিরমতি জয়ানন্দের সঙ্গে তার প্রেমিকা চন্দ্রাবতীর বিয়ের দিনক্ষণ স্থির হওয়ার পরেও কোনো এক রূপবতী মুসলমান কন্যার প্রতি আকৃষ্ট এবং রূপজ মোহের বশবর্তী হয়ে চন্দ্রাবতীর প্রেমকে বিস্তৃত হয়ে সেই মুসলমান কন্যাকে বিয়ে করে বসে। রূপজ আকর্ষণ স্থায়ী হয়নি। বিবাহিত জয়ানন্দের মোহভঙ্গ হয়। তার মধ্যে হতাশা ও অনুতাপ প্রবল হওয়ায় জয়ানন্দ চন্দ্রাবতীর সাক্ষাৎ প্রার্থনা করে এবং তার দোষকে ক্ষমা করতে বলেছে। চ, ছেলে ভোলানো ছড়া প্রবন্ধটি কোন পত্রিকায় কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? প্রবন্ধটির তখন কি নাম ছিল? এখন প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর, 1301 বঙ্গাব্দের সাহিত্য পরিষদ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। মেয়েলি ছড়া লোকসাহিত্য গ্রন্থের অন্তর্গত। সোনালি চাঁদনির রাইত আবে পড়ল ঢাকা কাব্যপংক্তিটির গদ্য অর্থ লেখো। উত্তর, সোনালি চাঁদের রাত যেন ম্রিয়মাণ হয়ে গেল।
পৃষ্ঠা 280 বর্গের জ। ছেলে ভুলানো ছড়ায় লক্ষ্য করা যায় এমন 4টি ব্যাকরণগত ত্রুটির উল্লেখ করো। 1. গুণবতী ভাই আমার মন কেমন করে। এই ছড়াটিও ব্যাকরণগত ত্রুটি হলো গুণবতী ভাই, ভাইকে বলা হয়েছে গুণবতী। 2. আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে শব্দগুলির কোনো অর্থ হয় না, অর্থ পরিগ্রহ না করেও রসগ্রহণে কোনো বাধা হচ্ছে না। ছড়াটি এক ডোম চতুরঙ্গের বর্ণনা। 3. ঘুম যাবে ঘুম যারে ঘুমেরও বাছামণি, ঘুম গেলে করাইয়া দিমু সোনার বাজুমণি। ছড়াটি একটি দুর্লভ বস্তুর আশ্বাস দেয়া হয়েছে, তা হলো সোনার বাজুমণি। বাজু জিনিসটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু বাজুমণি জিনিসটি আমাদের কাছে অপরিচিত। বাছামণির সঙ্গে বাজুমণি এক হয়ে গেছে। 4. আবু ঘুমায় রে কাল বাদুরের ছাও, দুই লাতুপি ময়রা রইছে দেখা আইয়া যাও। ময়মনসিংহ অঞ্চলের এই ছেলে ভুলানো ছড়াটির অর্থ কালো বাদুরের ছানার মতো শিশু ঘুমাচ্ছে, দেখে মনে হচ্ছে দুটি ঘুঘু মরে পড়ে আছে। এই তুলনা অলঙ্কার শাস্ত্রসম্মত হয়নি। ঝ. দৃষ্টান্ত সহ ও এবং সমান চিহ্নকে ওপর থেকে একটি ড্যাশ চিহ্ন দিয়ে কাটা, এই চিহ্ন দুটির আবার পড়ছি। ঝ. দৃষ্টান্ত সহ ডট ডট ও সমান চিহ্নকে একটি ড্যাশ চিহ্ন দিয়ে কাটা, এই চিহ্ন দুটির ব্যবহার কৌশল বুঝিয়ে দাও। উত্তর: এক করবার চিহ্ন সমান যেখানে কোনো অক্ষর বা শব্দ এক করে ছাপানোর দরকার অথচ ফাঁকা থেকে যাচ্ছে, সেখানে ফাঁকা থেকে যাওয়া অক্ষর বা শব্দের উপর নিচ এই চিহ্ন লিখে দিতে হবে। রবীন্দ্রনাথ সমান র বয় দীর্ঘ ডট ডট বয় দীর্ঘই দন্তের নয় দয় ডট ডট নাথ ডট ডট সমান চিহ্নকে ড্যাশ দিয়ে কাটা চিহ্ন কোনো শব্দ বা কোনো হরফ জুড়ে থাকলে বা দুটি লাইনের মাঝে একটু ফাঁক দেওয়ার প্রয়োজন হলে যেখানে ফাঁক হবে সেখানে উল্টো ভি চিহ্ন, এই চিহ্ন দিয়ে মার্জিনে সমান চিহ্নকে কাটা চিহ্ন দিয়ে এই চিহ্ন দিতে হবে।